গল্প তোর পিড়িতে পাগল হইলাম রে। লেখনীতে খুশবু আক্তার। গল্পের ২৮তম পর্ব। তুমি সত্যি তাওকিরের ভাই? তোমায় তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু ওই জানোয়ারের রক্ত তো ভালো হতে পারে না। তুমি আমায় এ কেমন দোটানার মাঝে ফেললে? আমি যে এখন বুঝতে পারছি না তোমার উদ্দেশ্য ভালো না খারাপ। ভার্সিটিতে ক্লাস চলাকালীন হঠাৎই তুমুল হইচইয়ের শব্দ ভেসে এলো আকাঙ্ক্ষার কানে। ক্লাসের বাকি সবার কানেও সেই শব্দটাই গেছে। ভার্সিটির মাঠে ঝামেলা লেগেছে। এক পর্যায়ে গিয়ে ঝামেলাটা তুমুল আকার ধারণ করল। ক্লাস আর শেষ হলো না। অমনি সবাই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগালো। এমন ঝামেলা দেখে আকাঙ্ক্ষা একটুও অবাক হলো না। ও অভ্যস্ত এসব ঝামেলায়। তেমন একটা ভয়ও লাগে না, তাই খুব বেশি আতঙ্কিতও হতে দেখা গেল না আকাঙ্ক্ষা। নিচে নামতেই প্রার্থনার এক বান্ধবীর সাথে ধাক্কা খেল। মেয়েটা হাঁপিয়ে যাওয়া গলায় প্রার্থনাকে উদ্দেশ্য করে বলল, তুই এখনো বেরোসনি কেন? তাড়াতাড়ি চলে এখান থেকে, বেরোতে হবে। আরে এত তাড়াহুড়োর কি আছে? ঝামেলা তো থেমে গেছে অনেকটা। আরে কিচ্ছু ঠান্ডা হয়নি, খুন হয়েছে। মেয়েটার কথা শুনে আকাঙ্ক্ষা চমকে উঠে বলল, কি বলছিস? কে খুন হয়েছে? আর কে করল খুন? আরে দুপক্ষের মধ্যে ঝামেলা লেগেছে। রাজনীতি মানেই তো ঝামেলা। আমাদের ভার্সিটির সিনিয়র তাওকির ওনাকে মেরে দিয়েছে। তাওকির নামটা শুনতেই আকাঙ্ক্ষা চিনতে পারল। সঙ্গে সঙ্গে ফের আতঙ্কিত গলায় বলল, কে খুন করল? আরে সেসব জানি না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভার্সিটির পিছন দিকটায় ছিলাম। এদিকেই আসছিলাম ঝামেলার আওয়াজ পেয়ে। হঠাৎ করে দেখি ওখানে তাওকির মাটিতে পড়ে আছে। মাথা ফেটে রক্ত পড়ছে, ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে দেখে তো আমরা দুজনে ভয়ে ছুটে এসেছি। তুই তাড়াতাড়ি চল এখান থেকে। তুই ওভাবে ওনাকে ফেলে রেখে চলে এলই? তুই কি পাগল? মানুষটা হয়তো বেঁচে ছিল। চুপ কর তো। ওনাকে বাঁচাতে গেলে এখন ঝামেলায় পড়ব। দেখবি যারা মেরেছে তাদের সাথে অযথা আমার শত্রুতা তৈরি হয়ে যাবে। তুই চল এখান থেকে। আকাঙ্ক্ষা শুনল না মেয়েটার কথা। তাই বলে এভাবে একজন আহত মানুষকে মৃত্যুর মুখে ফেলে রেখে পালাতে পারে না। মেয়েটাও এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে চলে গেল। আকাঙ্ক্ষা ভার্সিটির পিছন দিকটায় গেল। সত্যি মেয়েটার কথা মতো তাওকির পড়ে আছে। মাথা ফেটে রক্ত পড়ছে। হঠাৎ করে এত রক্ত দেখে আকাঙ্ক্ষার নিজের মাথাটাই যেন ঘুরে উঠল। কি করবে বুঝতে পারছে না। আশেপাশে কাউকে দেখছেও না। তাড়াহুড়ো করে গিয়ে তাওকিরের পাশে বসে তাওকিরকে নাম ধরে কয়েকবার ডাকল। তাওকিরের জ্ঞান নেই, তবে নিঃশ্বাস এখনো চলছে। আকাঙ্ক্ষা তাড়াহুড়ো করে ব্যাগের ভেতর থেকে স্কার্ফ বের করে তাওকিরের মাথায় সেটা শক্ত করে বেঁধে দিল। দৌড়ে গেল সাহায্যের জন্য। একটু পর কয়েকজনকে পেল। তাদেরকে নিয়ে এসে তাওকিরকে ধরাধরি করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করালো। আকাঙ্ক্ষাও সাথে গেল। যে ছেলেগুলো সাথে এসেছিল ওরাই তাওকিরের পরিবারকে খবর দিল। একটু পর তাওকিরের পরিবারের লোকজন চলে আসাতে আকাঙ্ক্ষার সেখানে থাকতে ইচ্ছে করল না। সে যাত্রায় তাওকির বেঁচে গিয়েছিল। সুস্থ হওয়ার পর এটাও জেনেছিল যে আকাঙ্ক্ষা সাহায্য করেছিল। যদি আকাঙ্ক্ষা খোঁজ না দিত তবে কেউ হয়তো জানতেও পারত না যে তাওকির ওভাবে ওখানে পড়ে আছে। হয়তো এভাবেই একসময় প্রাণটাও বেরিয়ে যেত। এরপরে আকাঙ্ক্ষার প্রতি তাওকিরের এক তীব্র কৃতজ্ঞতাবোধ তৈরি হয়। তবে অদ্ভুত বিষয় হলো মেয়েটাকে ধন্যবাদ জানানোর পর মেয়েটার মাঝে বিশেষ কোন অভিব্যক্তিই লক্ষ্য করা গেল না। তাওকির খুব ভালোভাবে বিনীত কণ্ঠে আকাঙ্ক্ষা নিজের কৃতজ্ঞতাবোধ জানালো, তবে তারপরেও আকাঙ্ক্ষার মাঝে বিশেষ কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। তাওকিরকে একবার ঠেস দিয়ে কথাও বলল না, খোঁচালো না।
বরং তাওকিরের এত এত ধন্যবাদের বদলে আকাঙ্ক্ষা একটা বাক্যই বলেছিল, আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি এটাই করতাম। আর কোন কথাই বলল না তাওকির এর সাথে। যেখানে তাওকির আকাঙ্ক্ষার সাথে কথা বলার তীব্র ইচ্ছে প্রকাশ করছিল, সেখানে আকাঙ্ক্ষার মাঝে এমন কোন ইচ্ছে দেখা গেল না। বরং কথা বলতে তীব্র অনীহা প্রকাশ পাচ্ছে আকাঙ্ক্ষার মাঝে। কেন যেন এই ব্যাপারটা মোটেও ভালো লাগলো না তাওকিরের, আবার একটু অদ্ভুত লাগলো। যেখানে সব মেয়েরা তাওকিরের সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকে অথচ তাওকির পাত্তা দেয় না, সেখানে তাওকির নিজ থেকে এই মেয়েটার সাথে কথা বলতে এগিয়ে যাচ্ছে, আর এই মেয়েটা কিনা অনীহা প্রকাশ করছে কথা বলতে। এতে কি তাওকিরকে অপমান করা হলো না? এরপরে তাওকির ঠিক করল আর কথাই বলবে না আকাঙ্ক্ষার সাথে এগিয়ে গিয়ে। মেয়েটাকে বোধহয় একটু বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গিয়েছিল, সেজন্য ভাব দেখাচ্ছিল তাওকিরকে। এখন তাওকির কথা না বলল, নিশ্চয়ই এগিয়ে এসে কথা বলবে। তবে তেমন কিছুই হলো না। রোজ আকাঙ্ক্ষা ভার্সিটিতে আসে, তাওকিরের পাশ দিয়ে হেঁটে চলে যায়, তবে একবার ফিরেও তাকায় না তাওকিরের দিকে। মাঝে দুই একদিন তাওকির আকাঙ্ক্ষার মনোযোগ পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ধাক্কাও খেয়েছে, তবে তাও আকাঙ্ক্ষার মনোযোগ পায়নি। এভাবেই বেশ কয়েকটা মাস কাটল। তাওকির বিভিন্নভাবে চেষ্টা করল আকাঙ্ক্ষার মনোযোগ পাওয়ার জন্য, তবে তেমন কিছুই হলো না। আকাঙ্ক্ষা নিজের মতো ভার্সিটিতে আসে, ক্লাস শেষে আবার চলে যায়, তবে তাওকিরের দিকে তাকায় না। তবে তাওকির আর সহ্য করতে পারল না। মনে হলো এবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আকাঙ্ক্ষার সাথে এবারে কথা বলা দরকার। নিজেকে আর আটকাতে পারলে না তাওকির। বরং মনে হলো এখনো যদি আকাঙ্ক্ষার সাথে কথা না বলে তবে নিজের উপরে জুলুম করা হবে। ক্লাস শেষে চলে যাওয়ার সময় গেটের কাছে আসতেই আকাঙ্ক্ষার সামনে তাওকির এসে দাঁড়াল। হঠাৎ করে সামনে আসায় আকাঙ্ক্ষা একটু চমকে দুই কদম পিছিয়ে গেল। খুব তাড়াতাড়ি আবার নিজেকে স্বাভাবিক করে সম্মুখে দাঁড়ানো তাওকিরকে উদ্দেশ্য করে রাগী গলায় বলল, এটা কেমন আচরণ? তাওকির হকচকাল। একটু অস্বস্তিও হল, তবে নিজের অস্বস্তিটুকু আকাঙ্ক্ষা বুঝতে না দিয়ে বলল, কি হয়েছে? কথা বলার আছে তোমার সাথে, সেজন্য আটকালাম। আমার নাম ধরেও তো ডাকা যেত। হুট করে রাস্তার সামনে চলে আসার মানেটা কি? এ ধরনের আচরণ কারা করে জানেন? বখাটে আর গুন্ডারা। তাওকিরও এবার পাল্টা রাগী গলায় বলল, এই মেয়ে একদম নিজের সীমা অতিক্রম করবে না। তোমার মনে হয় না তুমি একটু বেশি ভাব দেখাও? না তুমি দেখতে এতটা সুন্দরী, না তোমার মাঝে এমন বিশেষ কিছু আছে যার জন্য তুমি এত ভাব দেখাতে পারো। আমারও তো কথা এটাই। না আমি দেখতে এতটা সুন্দরী, না আমার মাঝে এমন বিশেষ কোন গুণ আছে যার জন্য আপনি আমার পিছনে পড়ে থাকতে পারেন। আপনার সাথে ঝামেলা বাড়াতে চাই না, সেই জন্য আপনার সব কর্মকাণ্ড আমি দেখেও না দেখার ভান করেছি, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি ঝামেলা না করে ছাড়বেন না আমার পিছু। এখন কি চাইছেন আমি আপনার নামে কমপ্লেইন করি অথরিটির কাছে? তাওকির ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কমপ্লেইন করবে আমার নামে? ঠিক আছে করো, দেখি কি করতে পারো আমার। তুমি হয়তো জানো না আমি কার ছেলে। নিজের বাবার ভয় দেখাতে হয়, তার আবার এত গরম? ক্ষমতা থাকে তো নিজের পরিচয় দিয়ে ভয় দেখান। আমি তো মেয়ে, দুর্বল, আমাকে ভয় দেখানোর জন্যই যেখানে আপনাকে অন্যের ক্ষমতার উপরে নির্ভর করতে হয়, সেখানে আপনি যে আমার কতটা কি করতে পারবেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে দেখুন, আমি সৎ সাহস নিয়ে বলতে পারি আপনাকে সোজা করার জন্য আমি একাই যথেষ্ট। তুমি অত্যাধিক বেয়াদব একটা মেয়ে। আমি খুব স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলতে এসেছিলাম। চেয়েছিলাম তোমার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু তুমি কাউকে সম্মান দিতে জানো না। সম্মান অর্জন করে নিতে হয়। আপনি সম্মান পাওয়ার মতন এখনো কিছু করেননি। এই যে আপনার দলের ছেলেরা আছে না, এরা শুধু আপনাকে ভয় ভক্তি করে। আড়ালে গিয়ে এরাই আপনার নামে কত যে আজেবাজে কথা বলে সে সম্বন্ধে আপনার বিন্দুমাত্র কোন আন্দাজ নেই। এই ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট শুধু মুখে আপনাকে সম্মান করে, আর আপনার পেছনে আপনাকে সস্তার রাজনীতিবিদ বলে।
আর আমি যা বলার আপনাকে মুখের উপরে বলি। আগে সম্মান পাওয়ার মতন কাজ করুন, তারপরে আমার থেকে সম্মান আশা করবেন। কথাটা বলে আকাঙ্ক্ষা চলে গেল। তাওকিরও আর আটকাতে পারল না। আকাঙ্ক্ষা যে কথাগুলো বলে গেল সেগুলো যে ভুল না সেটা তাওকির বেশ ভালোই জানে। তবে একটা কথা তাওকিরকে ভীষণ মানসিক অশান্তির মাঝে ফেলল। সেটা হলো আকাঙ্ক্ষা তাওকিরকে সম্মান করে না। কেন যেন তাওকিরের এই কথাটা একদমই পছন্দ হয়নি। তাওকির মুখ ফুটে বলল যে আকাঙ্ক্ষার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছিল, অথচ মেয়েটা সেই কথাটা একবারও তুলল না। একটু বললও না যে তাওকিরের সাথে বন্ধুত্ব করা যায়। হুট করে তাওকিরের মনের মাঝে একটা জেদ চেপে বসল। ও এমন কিছু করবে যেন আকাঙ্ক্ষা ওকে সম্মান করতে পারে, যেন নিজ থেকে এগিয়ে এসে তাওকিরকে বলে যে তাওকিরের সাথে বন্ধুত্ব করা যায়। তারপরে আর কি, তাওকির নিজের মতন করে সব রকমের চেষ্টা করল। খুব চেষ্টা করল আকাঙ্ক্ষার চোখে ভালো হওয়ার জন্য। কেন চেষ্টা করল জানে না। আকাঙ্ক্ষাকে অযথা বিরক্ত করে ছেড়ে দিল, যেখানে সেখানে হুটহাট ধাক্কা খাওয়া বন্ধ করে দিল, হঠাৎ করে সামনে এসে পথ রোধ করা থামিয়ে দিল, সেই সাথে থামালো বিভিন্ন আজেবাজে কাজকর্ম। তার মধ্যে প্রধান হচ্ছে জুনিয়রদের বিরক্ত করা। কে জানে আরও কত শত বদ অভ্যাস নিজের অজান্তে ছেড়ে দিয়েছিল তাওকির আকাঙ্ক্ষার জন্য। কেন ছেড়েছিল জানে না, আকাঙ্ক্ষা ছাড়তেও বলেনি। তাওকির নিজ থেকেই ছেড়েছে, আকাঙ্ক্ষার থেকে সম্মান পাওয়ার জন্য। আবারও বেশ কিছুদিন পর হঠাৎ করে একদিন আকাঙ্ক্ষার সামনে গিয়ে দাঁড়ালো তাওকির। আজ আকাঙ্ক্ষা কেন যেন তাওকিরের উপস্থিতিতে বিরক্ত হল না। তাওকিরের থেকে আকাঙ্ক্ষা দূরে থেকেও যেন অনুভব করতে পেরেছে তাওকিরের পরিবর্তন। তাওকির নিজেকে পরিবর্তন করেছে শুধুমাত্র আকাঙ্ক্ষার সম্মান পাওয়ার জন্য, এই ব্যাপারটা আকাঙ্ক্ষা খুব অবাক করত। কেন যেন বিশ্বাস হতে চাইত না যে কেউ একজন আকাঙ্ক্ষার মতন নগণ্য একজন মানুষের থেকে সম্মান পাওয়ার জন্য নিজের সমস্ত বদ অভ্যাস ঝেড়ে ফেলছে, তাও আকাঙ্ক্ষা না বলাতেই। কেন তাওকির এসব করেছিল আকাঙ্ক্ষার জানা ছিল না। আকাঙ্ক্ষার থেকে কি শুধুমাত্র সম্মান চাইত, নাকি এর থেকেও বড় কোনো কিছুর দাবিদার ছিল সেটা জানা ছিল না আকাঙ্ক্ষার। তবে ভালো লাগত। মনে হতো না চাইতেও কারো জীবনে আকাঙ্ক্ষার গুরুত্ব আছে, আকাঙ্ক্ষার ভালো লাগার গুরুত্ব আছে, মন্দ লাগার গুরুত্ব আছে। আকাঙ্ক্ষা কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল তাওকিরের দিকে। তাওকিরের ঠোঁটের নির্ভেজাল হাসিটাই যেন অনেক কিছু প্রমাণ দিচ্ছে। আকাঙ্ক্ষার তাকিয়ে থাকার মাঝেই তাওকির হাত বাড়িয়ে মৃদু হেসে বলল, বন্ধুত্ব করবে আমার সাথে? আপাতত শুধুই বন্ধুত্ব। পরের ধাপে যাব কিনা সেসব না হয় পরে ভাবা যাবে। কি হলো, করবে বন্ধুত্ব? আকাঙ্ক্ষা তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারল না। বন্ধুত্বে খুব একটা অভ্যস্ত না আকাঙ্ক্ষা। খুব বেশি বন্ধুও নেই। হাতে গোনা দু একজন আছে যাদের জীবনে আকাঙ্ক্ষা তেমন একটা গুরুত্বপূর্ণ নেই। বন্ধুত্ব সম্পর্কটায় তেমন একটা ভরসাও নেই। তাই তাওকিরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করা যায় কিনা এই ব্যাপারে বেশ চিন্তার মাঝে পড়ল। সত্যিই কি তাওকিরকে বিশ্বাস করা যায়? এই প্রশ্নের উত্তরটা আকাঙ্ক্ষা খুঁজে পাচ্ছিল না। আকাঙ্ক্ষার চোখে ভেসে ওঠা সেই প্রশ্নগুলো যেন তাওকির খুব সহজেই পড়তে পারল। আকাঙ্ক্ষার মনে সৃষ্টি হওয়া ভয়টা দূর করার উদ্দেশ্যে বলল, নিজেকে শোধরানোর সব রকমের চেষ্টা করেছি, শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করব বলে। আমি বুঝতে পেরেছিলাম যাকে তাকে অন্তত তুমি নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যে মানুষটা শুধুমাত্র তোমার জন্য নিজেকে পরিবর্তন করল তাকে কি বিশ্বাস করা যায় না? আচ্ছা, বিশ্বাস না হয় নাই করলে, অবিশ্বাস করেই না হয় একবার বন্ধুত্ব করে দেখলে। আকাঙ্ক্ষার কেন যেন একটু হলেও ভরসা হলো তাওকিরের কথায়। নিজেও পাল্টা হালকা হেসে বলল, ঠিক আছে। অবিশ্বাস করে না, বিশ্বাস করেই বন্ধুত্ব করলাম। তাওকির ইশারায় নিজের হাতটা দেখিয়ে বলল, তাহলে হাত মেলাও। আকাঙ্ক্ষা দুদিকে মাথা নাড়িয়ে তাওকিরের প্রস্তাবে অসম্মতি জানিয়ে বলল, না। একবার হাত মেলালে এই হাত ধরে বহুদূর যেতে হতে পারে।
আর অনেকটা পথ চলে যাওয়ার পর যদি আপনি ফেরত আসতে বলেন, তবে আমার একার পক্ষে হয়তো ফেরত আসা সম্ভব হবে না। তাই হাত আমি ধরব না। একবার যদি আমার হাতটা ধরো তবে কথা দিচ্ছি আর একা ফেরত আসতে হবে না। আমি ফেরত আসতে দেব না। সত্যি কথা দিচ্ছেন? সত্যি কথা দিচ্ছি। একবার হাতটা ধরে দেখো, আমি ফেরত আসতে দেব না তোমায়। তুমি ফেরত আসতে চাইলেও জোর করে ধরে রাখব। এটা তাওকির এহসানের দেওয়া কথা। সে কথা দিয়েছিল কিন্তু নিজের কথা রাখেনি। বন্ধুত্বের শুরুতে আমি তাকে বলেছিলাম আমার ভয় হয় যদি অনেকটা পথ চলে যাওয়ার পর আমি একা ফেরত না আসতে পারি। সে আমাকে আশ্বস্ত করেছিল। তবে দিন শেষে সে আমায় একটা নির্জন অন্ধকার রাস্তায় একা ফেলে রেখে হারিয়ে গিয়েছিল। আকাঙ্ক্ষার মুখ থেকে কথাগুলো শুনতাই আরমান ধপ করে বসে পড়ল সোফায়। অন্য পাশের সোফায় বসে আছে আকাঙ্ক্ষা। ওর দুই পাশে বসে আছে প্রার্থনা আর আরজু। আকাঙ্ক্ষা অতীতের কিছু গল্প শোনালো ওদেরকে। আরমানের কেন যেন বিশ্বাস হচ্ছে না আকাঙ্ক্ষার জীবনের আজ যে করুণ দশা তার জন্য তাওকির দায়ী। এটা তো হতে পারে না। তাওকির তো এমন না, তাওকির ভীষণ ভালো। কারো জীবন নষ্ট করতে পারে না তাওকির। অনাকাঙ্ক্ষিতভাবেই আরমানের চোখ জোড়া ভিজে উঠল। আরজু উঠে গিয়ে আরমানের পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, ঠিক আছেন আপনি? আরমান একটু চমকে উঠল। শার্টের হাতায় চোখ দুটো মুছে নিয়ে আকাঙ্ক্ষা উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপা, তাওকির নামে তো আরো অনেকে থাকতে পারে তাই না? হয়তো নাম এক, চেহারারও মিল আছে, হয়তো একই ভার্সিটিতে পড়েছে। তবে এমনটাও তো হতে পারে যে ওটা আমার তাওকির ভাই না। হয়তো সকালে যাকে দেখেছিলেন তার সাথে আপনার বলা তাওকিরের চেহারার মিল আছে, তবে সে আসলো আমার তাওকির ভাই না। এমনটা তো হতেই পারে তাই না? আকাঙ্ক্ষা মলিন হেসে বলল, যাকে সবথেকে বেশি ভালোবেসেছি, আবার যাকে সবথেকে বেশি ঘৃণাও করেছি তাকে চিনতে ভুল করব আমি? আপনি ইচ্ছাকৃতভাবে ভুল করছেন না। হয়তো ভুল হয়ে গেছে। অনেকদিন হলো তো দেখেন না, অনেকগুলো বছর তো মধ্যে কেটে গেছে তাই না? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। কথাটা বলে আরমান তাড়াহুড়ো করে নিজের ফোন থেকে কিছু ছবি বের করল। উঠে গিয়ে আকাঙ্ক্ষার পাশে বসে সেই ছবিগুলো আকাঙ্ক্ষা দেখিয়ে বলল, এই দেখুন আপা, এটা আমার তাওকির ভাই। খুব ভালো আমার ভাই। আমাদের সবাইকে খুব ভালোবাসে, আমাদের পরিবারের গর্ব আমার তাওকির ভাই। এই যে দেখুন, এটা হচ্ছে ভাবি আর ভাইয়ের মেয়ে তাহি। ভাই ভাবিকে খুব ভালোবাসে, খুব সম্মান করে ভাই মেয়েদের। সেখানে আপনার সাথে এমনটা কি করে করবে বলুন? দেখুন কত সুন্দর একটা পরিবার। ভাবি খুব ভালো। আরমানের হাত থেকে আকাঙ্ক্ষা ফোনটা নিজের হাতে নিল। স্ক্রিনে তিনটা মানুষ জলজল করছে। তাওকিরের কোলে একটা ছোট্ট মেয়ে আর ওর পাশে দাঁড়িয়ে আছে তাওকিরের স্ত্রী হিমি। কি সুন্দর সুখী একটা পরিবার। দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। আকাঙ্ক্ষার রাগ হলো না আফসোস হলো ঠিক বুঝে উঠতে পারল না। তবে মনে হলো এমন একটা পরিবার আকাঙ্ক্ষারও হতে পারত। আজ হিমির জায়গায় আকাঙ্ক্ষা থাকতে পারত, আর তাওকিরের এই মেয়েটার জায়গায় ফারিহা থাকতে পারত। সেই সাথে এটা ভেবে অবাক হলো যে আকাঙ্ক্ষার জীবনটা শেষ করে দিয়ে তাওকির কি সুন্দর সুখে শান্তিতে সংসার করছে। এমন একটা অমানুষকে আকাঙ্ক্ষা ভালোবেসেছিল এই কথাটা যেন বিশ্বাসই হয় না। এমন তো ছিল না তাওকির। তবে হঠাৎ করে এতটা পরিবর্তন হলো কি করে? আকাঙ্ক্ষা খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখতে দেখে আরমান বলে উঠল, দেখেছেন আপা, এখন আপনার অপরিচিত মনে হচ্ছে না? আমি বলেছিলাম আপনাকে, আপনি যার কথা বলছেন সে আমার তাওকির ভাই না। আমার ভাই খুবই ভালো। আজ কয় তারিখ বলতে পারো? আরমান খুব চেষ্টা করল মনে করার যে আজ কয় তারিখ, কিন্তু বলতে পারল না। অপর পাশ থেকে আরজু বলে উঠল, এপ্রিল মাসের 18 তারিখ। আকাঙ্ক্ষা চমকে উঠল। একেই কি বলে নিয়তি! আজ এমন একটা দিনেই আবার তাওকিরের সাথে দেখা হলো। ভাগ্য সত্যি অদ্ভুত। আকাঙ্ক্ষা আরমানের দিকে তাকিয়ে বলল,
তাওকির একটা সময় আমায় খুব ভালোবেসেছিল, তবে আমার খুব ভয় হতো। মনে হতো হয়তো ও আমার হাতটা ছেড়ে দেবে। জানো, ও আমার সেই ভয়টা দূর করতে একদিন হঠাৎ করে বলল বিয়ে করবে। জানি না আমার কি হলো, আমিও করে নিলাম বিয়ে। আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ আমার আর তাওকিরের 15তম বিবাহ বার্ষিকী। শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি। কারণ আমাদের তালাক হয়নি। রেজিস্ট্রি অফিসে গেলে এখনো হয়তো আমাদের বিয়ের প্রমাণ পাওয়া যাবে। আরমান বুঝতে পারছে আকাঙ্ক্ষা যা বলছে তার কোনোটাই মিথ্যে না, তবে আরমানের মন চাইছে সবকিছু যেন মিথ্যে হয়ে যায়। চাইছে সবকিছু একটা দুঃস্বপ্ন হয়ে যাক। আরমানের মনটা খুব করে চাইছে আকাঙ্ক্ষা যে তাওকিরের কথা বলছে, সেই তাওকির যেন আরমানের ভাই না হয়। আরমান কি করে সহ্য করবে, পুরো পরিবার, হিমি কি করে সহ্য করবে? সবাই যে ভেঙে পড়বে। তাওকির তো ওদের সব ভাইবোনের আদর্শ। তাওকিরের সম্মান থাকবে না কারোর চোখে। তাওকির যে আর কখনো কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, ওদের এই সুখের পরিবারে সবাই যে আর কখনো হাসতে পারবে না প্রাণ খুলে। নিজের অজান্তেই আরমানের চোখ দুটা আবারও ভিজে উঠল। আরজু চায় না আরমানকে কষ্ট দিতে, তবে আজ যে আরমানকে কষ্ট পেতেই হবে। কিছু করার নেই আরজুর। কেননা আরমান এমন কিছু মানুষকে চোখ বন্ধ করে ভরসা করেছে যারা আরমানের ভরসার যোগ্য না, তবে যে কষ্ট পেতেই হবে। ঠিক যেমন আকাঙ্ক্ষা ভুল মানুষকে ভরসা করে কষ্ট পেয়েছিল। আরজু উঠে দাঁড়িয়ে আকাঙ্ক্ষার দিকে এগিয়ে এসে আকাঙ্ক্ষার হাতটা ধরে বলল, চলো আপা। আকাঙ্ক্ষা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কোথায় যাব? আজ তোমার বিবাহ বার্ষিকী না, আজ তোমার আত্মার মৃত্যুবার্ষিকী। আর যে তোমার আত্মার খুনি তাকে জানাতে হবে না এই কথাটা। তাকে তো মনে করিয়ে দিতে হবে যে আজ থেকে 15 বছর আগে সে একটা খুন করেছিল। সে তো শুধু তোমার জীবন নষ্ট করেনি, এখনো আরও একটা মেয়ের জীবন ক্রমাগতভাবে মিথ্যে বলে নষ্ট করছে। সে তার স্ত্রী চোখে আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, সেই মেয়েটার ভুল ধারণা ভাঙতে হবে তো। যে বাচ্চাটা নিজের বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বলে ভাবছে, তাকে বোঝাতে হবে না যে তার বাবা একটা অমানুষ। তার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাকে জানাতে হবে না যে তারা মানুষ না, একটা পশু জন্ম দিয়েছে। আকাঙ্ক্ষা একটু ভয় পেল। আতঙ্কিত গলায় বলল, না আরু, আমরা যাব না। তাওকির যেন কখনো না জানে যে আমি এই বাড়িতে আছি। তোর শ্বশুর বাড়ির কেউ যেন না জানে যে আমার মতন একটা মেয়ে তোর বোন, তবে যে তোর সংসার নষ্ট হয়ে যাবে আরু। আমি চাই না আমার জন্য আমার বোনের সংসার নষ্ট হোক। আরজু দৃঢ় গলায় বলল, কিচ্ছু হবে না। আমি তাওকিরকে ভালোবাসিনি আপা, আমি আরমানকে ভালোবেসেছি। তারপরও যদি এই কথাটা প্রকাশের পর আমার সংসারে অশান্তি হয় তবে হোক, আমার সংসার নষ্ট হলে হোক। তবে যে এই জঘন্য পাপটা করেছে তাকে তো আমি শাস্তি দেবই। তার ভালো মানুষের মুখোশ যদি আজ আমি তার পুরো পরিবারের সামনে টেনে না খুলেছি তবে আমার নাম আরজু না। এমনটা করবেন না আরু। আরমানের কাতর গলার আকুতিটা আরজুর কানে যেতেই একটু চমকালো। বিশ্বাস হলো না যে আরমান এই কথাটা ওকে বলল। আরমান বলছে ওকে অন্যায়ের সাথে আপোষ করতে। আরজু অবিশ্বাস্য গলায় বলল, এ কথাটা আপনি আমায় বলছেন আরমান? আমার আপার সাথে আপনার ভাই যে জঘন্য খেলাটা খেলেছে তারপরও আপনি আমায় বলছেন সবকিছু লুকিয়ে রাখতে? আরমানের ভীষণ অস্বস্তি হচ্ছে এই কথাগুলো বলতে। নিজেকে কেমন যেন ছোট লাগছে, স্বার্থপর মনে হচ্ছে। তবে বারবার চোখের সামনে যখন তাওকিরের সুখের সংসারের ছবিটা ভেসে উঠছে তখন পারছে না নিজেকে আটকাতে। আবার যখনই আকাঙ্ক্ষাকে দেখছে তীব্র ঘৃণা জন্মাচ্ছে তাওকিরের প্রতি। ভাবির জীবনটা নষ্ট হয়ে যাবে আরও। তাহি একটা রাতও কোথাও থাকতে পারে না ওর বাবাকে ছাড়া। এই কথাটা শোনার পর ভাবি না পারবে ভাইয়ের সাথে সংসার করতে, না পারবে ভাইয়ের থেকে দূরে সরে যেতে। ওদের দুজনের তো কোন দোষ নেই বলুন? তাহলে কি বলতে চাইছেন আপনি,
শাস্তি পাবে না উনি? অবশ্যই পাবে, শাস্তি পেতেই হবে। আমি বোধহয় ভুলভাল কথা বলছি। না আরু, আপনি যান, আপনি যা ইচ্ছে করুন, আমি আটকাবো না আপনাকে। আকাঙ্ক্ষার মনে হলো এবারে শেষ একটা সত্যি সবাইকে জানিয়ে দেওয়া দরকার। বুঝতে পারছে আরমানের কষ্ট হচ্ছে নিজের ভাইকে অপরাধী হিসেবে মেনে নিতে, তবে হয়তো এই শেষ সত্যিটা বলল আরমানের কষ্ট একটু কম হবে। তাওকিরের মেয়ে ওকে ছাড়া একটা রাতও কাটাতে পারে না, তাই না আরমান? হ্যাঁ আপা, মেয়েটা খুব ভালোবাসে ওর বাবাকে। আমি ওকে কি জবাব দেব? আকাঙ্ক্ষা তাচ্ছিল্য হেসে বলল। অথচ জানো, আমার মেয়েটা জীবনের 14টা বছর কাটিয়ে দিয়েছে নিজের আসলো বাবা মার পরিচয় ছাড়া। ও কখনো জানতেই পারেনি যে ওর আসলো বাবা মাকে, আর না ভবিষ্যতে কখনো জানতে পারবে। ও কখনোই ওর বাবার আদর পায়নি। ও এত বড় বংশের সন্তান হওয়া সত্ত্বেও আশ্রয়হীনের মতন এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছে। ওর পরিচয় ও তাওকির এহসানের মেয়ে, তবে সবাই ওকে চেনে সন্ত্রাসীর মেয়ে হিসেবে। উপস্থিত তিনজনেই চমকে উঠল। আকাঙ্ক্ষার কথা শুনে তিনজোড়া বিস্ময় ভরা দৃষ্টি একসাথে নিক্ষিপ্ত হল আকাঙ্ক্ষার উপরে। আরমান কম্পিত গলায় বলল, মেয়ে মানে? তাওকির ভাইয়ের মেয়ে তো তাহি। সে তো তাওকির আর হিমির মেয়ে। তাওকির আর আকাঙ্ক্ষারও যে একটা মেয়ে আছে, তার নামও যে তাহি। তার বাবার পছন্দ করা নামই আমি রেখেছি। আমার মেয়েটা যে জীবনে কিচ্ছু পেল না আরমান, এই অভিযোগ আমি কার কাছে করব? মেয়েটার আজ জন্মদিন। তোমার কি এমন দরকারি কাজ আছে যে এভাবে চলে যেতে হচ্ছে? নিজেই এত আয়োজন করলে আর এখন নিজেই থাকবে না? আবার যাচ্ছ তো যাচ্ছ, মেয়েকে বলেও যাচ্ছ না। আমি সামলাবো কি করে ওকে? হিমির কথার প্রেক্ষিতে তাওকির ব্যস্ত গলায় বলল, খুব দরকারি কাজ পড়ে গেছে হিমি, যেতেই হবে। কবে ফিরবে? এখনই বলতে পারছি না, সেসব কাজ শেষ হলেই ফিরে আসব। তুমি নিজের খেয়াল রেখো আর মেয়েকেও দেখে রেখো। আর যদি আমায় ফোনে না পাও তবে চিন্তা করার কিছু নেই, আমার হয়তো নাম্বার বদলাতে হতে পারে। আমি নতুন নাম্বার থেকে তোমায় কল করব, কিন্তু সেই নাম্বারটা তুমি কাউকে দেবে না। হিমির কেন যেন এবার একটু সন্দেহ হলো। হঠাৎ করে তাওকির চোরের মতন কথা বলছে কেন? নাম্বারই বা বদলাতে হবে কেন? আবার সেই নাম্বার অন্য কাউকে দিল, সমস্যাই বা কি? তাওকিরকে দেখে কেন যেন হিমির মন হচ্ছে যে ও পালাচ্ছে, যেন কোন কিছু থেকে পালাতে চাচ্ছে। মনে হচ্ছে ও খুব আতঙ্কের মাঝে আছে, ওর মাথায় খুব বড় কিছুর চাপ। হিমি সন্দেহী গলায় বলল, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ তাওকির? তোমায় দেখে আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু থেকে পালাতে চাইছো। এভাবে হুট করে কোথায় যাচ্ছ বলো তো? কাপড় গোছানো বন্ধ করে তাওকির এবারে সোজা হয়ে দাঁড়িয়ে হিমির দিকে তাকালো। হিমির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমায় বিশ্বাস করো হিমি? কতগুলো বছর তো আমরা একসঙ্গে দুজনে কাটিয়ে দিলাম, তুমি কি আমায় চোখ বন্ধ করে ভরসা করতে পারো? হিমি কোনোরকম কোন সময় ব্যয় না করে বলল, অবশ্যই পারি। এই পৃথিবীতে আমি তোমায় সবথেকে বেশি ভরসা করি। আমি নিজেকে যতটা না বিশ্বাস করি তার থেকে 1000 গুণ বেশি বিশ্বাস করি তোমায়। কিন্তু হঠাৎ এই কথা বলছো কেন? তাওকির জোর করে হাসার চেষ্টা করে বলল, এমনি। সত্যিই কি কোন কারণ নেই নাকি তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ? তুমি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো। তাওকির তাকাতে পারল না হিমির চোখের দিকে, বরং দৃষ্টি মেঝের দিকে তাক করে বলল, তোমার কি মনে হয় হিমি, আমরা যদি কোন অপরাধ করি তবে সে অপরাধের শাস্তি কি কোন না কোন দিন আমাদের প্রাপ্য? আমাদের কি সে অপরাধবোধ থেকে পালিয়ে বেরানো উচিত, নাকি নিজেদের অপরাধ মেনে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত? হিমি ভ্রু কুঁচকে বলল, কি অপরাধ করেছে তুমি? আগে তুমি আমার প্রশ্নের উত্তরটা বলো। না, আমাদেরকে পালিয়ে বেরানো উচিত না, ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কতদিন পালিয়ে বেড়াবে? 1 মাস,
1 বছর, 10 বছর কিংবা হয়তো এর থেকে বেশি, তবে জীবনের শেষ দিনে গিয়ে হয়তো দেখলে যার থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে সে তোমার দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। তখন কি করবে? পালানো কখনো সমাধান হতে পারে না তাওকির। বরং নিজের অপরাধ স্বীকার করে নাও, ক্ষমা চেয়ে নাও। যদি বিপরীত পাশের মানুষটা দয়ালু হয় তবে হয়তো ক্ষমা করে দেবে। কোনোভাবেই কি পালিয়ে বাঁচা সম্ভব না? আমার তো মনে হয় না। অন্তত সারা জীবন পালিয়ে বাঁচতে পারবে না। তোমার নিজের মাঝে একটা সময় গিয়ে দেখবে অপরাধবোধটা এত প্রকট হয়ে দাঁড়াবে যে তুমি নিজে আর পালিয়ে বেড়াতে চাইবে না। তাওকির একবার বিছানার উপর গুছিয়ে রাখা ব্যাগটার দিকে তাকালো। হঠাৎ করে কেন যেন মনে হলো এটার আর কোন প্রয়োজন নেই। তাওকিরের হয়তো পালানোটা উচিত হবে না। হঠাৎ করে মনে হলো ও চাইলেও আর পালাতে পারবে না। অনেকগুলো বছর তো পালিয়ে থেকেছে, তবে এবারে বোধহয় তার সময় শেষ। সেই জন্যই তো যাকে এতদিন তাওকির নিজেই খুঁজে বেড়াচ্ছিল আজ হঠাৎ করে তাকে দেখা সত্ত্বেও তার সাথে কথা বলতে পারল না তাওকির। তাওকিরকে কিছু হঠাৎ করে চুপ হয়ে যেতে দেখে হিমি হালকা করে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, কি হলো? তুমি না বললো তোমার দেরি হয়ে যাচ্ছে? যাব না আমি। তোমার কি যেন রান্না বাকি ছিল না, সেগুলো করো। সন্ধ্যায় কেক কাটবে তাহি। বাইরের কোন অতিথিকে ডাকার দরকার নেই। হিমি এবারে মৃদু বিরক্তিকর গলাতেই বলল, তোমার আজ কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এই যাওয়ার জন্য তাড়া দিচ্ছ, আবার এই বলছো যাবে না। পাগল হলে নাকি? তোমাদের বাবা মেয়ের জ্বালায় কোনোদিন আমি পাগল হয়ে যাব? কথাটা বলে হিমি ঘর থেকে বেরিয়ে গেল। হিমি ঘর থেকে চলে যেতেই তাওকির পকেট থেকে ফোনটা বের করে ফোন অন করো। কিছুক্ষণ পর দেখল ফোনে অনেকগুলো মেসেজ এসেছে আরমানের নাম্বার থেকে। তাওকির পড়ল মেসেজগুলো। আরমান বারবার ওর সাথে কথা বলতে চাইছে, তবে তাওকির আর কল ব্যাক করল না। কেন যেন মনে হলো একটু পর আরমানের দেখা এ বাড়িতেই পাবে। ড্রয়িং রুমের সোফার বসে আছে তাওকির। অনেকক্ষণ থেকে ওর আশেপাশে তাহি ঘুরঘুর করছে। কি সব যেন একা একাই বলে যাচ্ছে। তবে তাওকিরের সে সবে মন নেই। আনমনে কি সব ভেবে যাচ্ছে আর তাহির কথায় শুধু হু হা করছে। একটু পর সেখানে তানভীর এসে বসল। মুহিব হোসেন আগে থেকেই উপস্থিত ছিলেন। তাওকিরকে এমন আনমনে বসে থাকতে দেখে তানভীর বলে উঠল, ভাইয়া, কি হয়েছে তোমার? এমন অন্যমনস্ক দেখাচ্ছে কেন? তাওকির একটু চমকে উঠল। খুব তাড়াতাড়ি আবার নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না তো। তানভীর আরো কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই কলিং বেল বেজে উঠল। কলিং বেলেও আওয়াজে তাওকির আরেক দফা চমকালো। কেমন যেন উদ্বিগ্ন গলায় তানভীরকে উদ্দেশ্য করে বলল, কারো আসার কথা ছিল? আমি তো জানি না। ভাবি হয়তো কাউকে ডেকেছে। না, হিমি কাউকে ডাকেনি। আমি ওকে নিষেধ করে দিয়েছিলাম। আচ্ছা দেখি তো কে এসেছে। অপরিচিত কেউ তো আর বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। পরিচিত কেউই নিশ্চয় এসেছে। তানভীর দরজা খুলে দিতেই সামনে আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখল। আরজুর সাথে আবার একজন অপরিচিত মহিলাও দাঁড়িয়ে আছে। আরে তুমি? তাওসিফ আসেনি? আর ইনি কে? তানভীরের বলা কথাগুলো কানে গেল তাওকিরের। সঙ্গে সঙ্গে কেমন জমে গেল শরীরটা, একটুও নড়ল না নিজের জায়গা থেকে। একবার সাহস করে দরজার দিকে তাকালো না অবধি। তানভীরের প্রশ্নের কোন উত্তর দিল না আরজু। সরাসরি আকাঙ্ক্ষার হাত ধরে ওকে টেনে নিয়ে ভিতরে এলো। তানভীর একটু অবাক হলো আরজুর এমন আচরণে। বাইরে উকি দিতেই দেখল দরজার একপাশে আরমান দাঁড়িয়ে আছে। তানভীর আরমানের দিকে এগিয়ে গিয়ে বলল, কি রে, তোর আবার কি হয়েছে? দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল। পা উঠছে না কেন? পেরেক পুঁতে দিয়েছে? একটু পর তোর পা উঠবে না। তানভীর কপাল কুঁচকে বলল, কেন? আমাদের পরিবারটা ভেঙে গেল রে তানভীর।
বিশ্বাস কর, আমার কাছে কোন উপায় নেই। আমি কিচ্ছু ঠিক করতে পারবো না, কেননা যা হওয়ার সেটা অনেক বছর আগেই হয়ে গিয়েছে। তানভীর বিরক্তিকর কণ্ঠে বলল, যদি কিছু বলার থাকে সোজাসুজি বল, তেরাবেকা কথা বলবি না। কি হয়েছে বলতো? তোর বউ সাথে করে কাকে নিয়ে এসেছে? জিজ্ঞেস করলাম, কিছু জবাবও দিল না। আরমান তানভীরের প্রশ্নের কোন উত্তর দিতে পারল না। ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই আরজু তাওকিরের দেখা গেল। কষ্ট করে আর খুঁজতে হলো না। আরজু আকাঙ্ক্ষা নিয়ে সরাসরি গিয়ে তাওকিরের সামনে দাঁড় করাতে চাইল, তবে আকাঙ্ক্ষা থেমে গেল। আকাঙ্ক্ষার পা আর নড়ছে না। এতগুলো বছর পরে মানুষটার মুখোমুখি হবে কি করে তা ভাবতেই আকাঙ্ক্ষার পুরো শরীর যেন কাঁপছে ভয় আর আতঙ্কে। সেই সাথে অস্বস্তিও হচ্ছে, কারণ আকাঙ্ক্ষা জানে এই বাড়িতে তাওকিরের স্ত্রী সন্তান আছে। আকাঙ্ক্ষা কি করে মুখোমুখি হবে ওদের? আকাঙ্ক্ষা দেখল তাওকিরের পাশে একটা ছোট্ট মেয়ে বসে আছে। ছবিতে তো একেই দেখেছিলে, এটাই তো তাওকিরের মেয়ে। বাবার কত নিকটে বসে আছে, অথচ তাওকিরের যে আরও একটা মেয়ে আছে সেই দিকে কোন খেয়ালই নেই। এদিকে কলিং বেলের আওয়াজে ততক্ষণে রান্নাঘর থেকে হিমিও চলে এসেছে। আরজুকে দেখে ভীষণ খুশি হল সে। আরজুর দিকে এগিয়ে গিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তাওসিফ কোথায়? ও আসেনি? আরজুর ভীষণ খারাপ লাগলো হিমির কথা ভেবে। এই মানুষটার কোন দোষ নেই, নিতান্তই সহজ সরল ভালো একটা মানুষ, যার জীবনের হয়তো প্রধান লক্ষ্যই একটা সংসার করা। তবে হিমির কপালটাই ভীষণ খারাপ। ভাবি, তাহিকে একটু ঘরে পাঠানোর ব্যবস্থা করবেন? এখানে আমার কিছু কথা ছিল। তাওকিরের আর বুঝতে বাকি রইল না যে আরজু কি বলতে পারে। তবে অদ্ভুত ব্যাপার হলো, আকাঙ্ক্ষার উপস্থিতি বুঝতে পারার পরও তাওকির মাথা তুলে তাকালো না আকাঙ্ক্ষার দিকে। ওরা আসার শুরুতে মাথা নিচু করে বসেছিল, তারপর থেকে আর মাথা তুলেনি। হিমি আরজুকে আগেই আর কোন প্রশ্ন করল না। একজনকে ডেকে তাহিকে তার সাথে উপরে ঘরে পাঠিয়ে দিল এবং বলল যতক্ষণ না হিমি ডাকবে ততক্ষণ যেন ওকে নিয়ে নিচে না নামে। তাহি চলে যেতেই হিমি প্রশ্নাত্মক গলায় আরজুকে জিজ্ঞেস করল, কি কথা আরজু? আর ইনি কে? আগে তো কখনো দেখিনি। আকাঙ্ক্ষার পরিচয়টা দিতে আরজুর একটু অস্বস্তি হলো না। একটু বারের জন্য মনে হলো না এই কথাটা বলার পর পরিস্থিতি ঠিক কেমন হতে পারে। আরজি ভাবল ও তো মিথ্যে কিছু বলছে না, ভুল কিছুও বলছে না। ইনি হলো আকাঙ্ক্ষা, তালুকদার বাড়ির বড় বউ। তাওকির খিচে দুচোখ বন্ধ করে নিল। সোফায় বসে থাকা মুহিব হোসেন এক ঝাটকায় উঠে দাঁড়ালেন। চিৎকার করে উঠে বলল, এইসব কোন ধরনের মজা? কে এই মেয়ে? তালুকদার বাড়ির বউ হতে যাবে কেন? হিমি কথা বলার মতন কোন শব্দই খুঁজে পেল না। আরজু বলল, মেয়েটা তালুকদার বাড়ির বড় বউ। তালুকদার বাড়ির বড় ছেলে তো তাওকির, তবে ওদের দুজনের পরিচয় এভাবে মিলে যাচ্ছে কেন? ঘাড় ঘুরিয়ে হিমি একবার তাকালো তাওকিরের দিকে, যে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। আরজু আকাঙ্ক্ষার হাতটা ছেড়ে দিয়ে হিমিকে পাশ কাটিয়ে মুহিব হোসেনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি যে এতটা অবুঝ নন সেটা আমি এর আগের দিন আপনার ব্যবহার দেখেই খুব ভালোভাবে বুঝে গিয়েছি। আপনি যে আপনার পরিবারের সবার জীবন নিয়ন্ত্রণ করতে চান সেটা আমি বুঝে গিয়েছি। সে হিসেবে ধরতে গেলে এই মেয়েটাকে কেন আমি তালুকদার বাড়ির বড় বউ বলছি সেটা আপনার অজানা থাকার কারণ নয়। আপনার চোখ এড়িয়ে এত বড় একটা ঘটনা ঘটা সম্ভব বলে আমি মনে করি না বড় আব্বু। মুহিব হোসেন তৎক্ষণাৎ কোন উত্তর দিল না আরজুর কথার। হুট করে মস্তিষ্কে একটা বিষয় খেলে গেল। সেটা হচ্ছে আকাঙ্ক্ষা নামটা ওনার পরিচিত। বাকিটা বুঝতে বেশি সময় লাগল না তার। তবে এই মেয়েটা এখানে কি করে এলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। এই মেয়েটা যেন কখনো ফিরে না আসতে পারে সেই ব্যবস্থাই তো করেছিলেন তিনি। তবে এই মেয়েটা এলো কি করে? কি হলো? চুপ করে গেলেন কেন? মনে পড়ে গেল কিছু কথা?
আচ্ছা, এখন একটা কথা বলুন তো, সত্যিটা আমাদের তিনজনের মাঝে কে বলবে? আমি বলবো। আপনি বলবেন নাকি আপনার কুলাঙ্গার ছেলে বলবে? সবে মাত্র কল্পনাও সেখানে এলো। আসতে না আসতেই আরজুর মুখ থেকে কুলাঙ্গার ছেলে শব্দটা শুনে ভীষণ ক্ষিপ্ত হলেন। ক্ষিপ্ত গলায় আরজুকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, আবার নাটক শুরু করেছ? তোমার স্বামী না খুব বড় মুখ করে বলে গিয়েছিল যে কোনোদিন এই বাড়িতে পা রাখবে না, তবে এসেছ কেন? অশান্তি করতে? দাওয়াত দিয়েছি জন্য নাচতে নাচতে চলে আসতে হবে? বাড়িতে গিয়ে খেতে পারো না? আরজু অগ্নিদৃষ্টিতে কল্পনার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আজ আমি আপনার সাথে এই রোজকার সাংসারিক বিষয় নিয়ে ঝামেলা করতে এখানে আসিনি। যা বলতে এসেছি সেটা শোনার পর এমনিতেও আপনার মুখ বন্ধ হয়ে যাবে, তাই চুপচাপ যা বলছি সেটা শুধু শুনুন। আপনার এখানে বলার কিছুই নেই। এমনিতেই কিন্তু আমি বেয়াদব, সেটা আমি নিজেও খুব ভালো করে জানি। আজকে আমাকে আরও বেয়াদবির সীমা ছাড়াতে বাধ্য করবেন না। উপস্থিত প্রত্যেকে যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আরমানও দাঁড়িয়ে আছে, তবে আরমানের বলার কিছুই নেই। ওর পাশে তানভীর দাঁড়িয়ে আছে। ও কিছু বলতে পারছে না, কাকে কি জিজ্ঞেস করবে জানে না। তাওকিরও কিছু বলছে না, না ওর বলার মতন পরিস্থিতি আছে। হিমি একবার তাকালো আকাঙ্ক্ষার দিকে। ভীষণ চেনা চেনা লাগলো চেহারাটা। কি অপূর্ব দেখতে মেয়েটা। চোখ, নাক, ঠোঁট, ভ্রু সবকিছু যেন নিখুঁত, কোন ভুল নেই চেহারায়। হিমি চিনতে পেরেছে এই মেয়েটাকে। হিমি নিজ থেকে আকাঙ্ক্ষা উদ্দেশ্য করে বলল, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি তাওকিরের সাথে একই ভার্সিটিতে পড়তে, তাই না? আমি তোমার একটা ছবি দেখেছি তাওকিরের সাথে। ওই যে তোমাদের ভার্সিটিতে নাকি একটা নাটক করেছিলে, ওই নাটকে তোমাদের বিয়ে হয়েছিল, সেই বিয়ের ছবি দেখেছে আমি। আকাঙ্ক্ষা কিছু বলতে পারল না। যেখানে তাওকির নিজেই বিয়েটাকে একটা নাটক বানিয়ে দিয়েছে, সেখানে কি বলতে পারে আকাঙ্ক্ষা? এমনিতেও তো এই বিয়েটার কোন মূল্য ছিল না আকাঙ্ক্ষার কাছে, তবে তাই বলে তাওকির এভাবে নাটক বানিয়ে দিল বিয়েটাকে। আবার সেই কথাটা বলছে তাওকিরের স্ত্রী। উপস্থিত প্রত্যেকটা মানুষ চুপ করে আছে, তবে আরজু চুপ থাকতে পারল না। আরজু এটাও খুব ভালো করে বুঝতে পারছে যে যদি ও কথা না বলে তবে কিছু হবে না। বাকি কেউই কথা বলতে পারবে না, কারণ এত মনের জোরই নেই কারো এত সৎ সাহসী নেই যে নিজের আপন মানুষের করা অন্যায়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে। আরজু এবারে সরাসরি তাওকিরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে আপনি, সভ্য মানুষের মুখোশ পরে থাকা একজন মানুষরূপী জানোয়ার, এখন মাথা নামিয়ে রেখেছেন কেন? চোখ তুলে তাকান। আমার চোখে চোখ রেখে আমার প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আমার কথা বাদ দিলাম, নিজের স্ত্রীর চোখের চোখ রেখে বলুন, এই আকাঙ্ক্ষাকে? আকাঙ্ক্ষার সাথে কি সম্পর্ক ছিল আপনার? 14 বছর আগে কি কি করেছিলেন এই আকাঙ্ক্ষার সাথে? চুপচাপ বসে থাকলে তো হবে না। আরজুর মুখ থেকে এমন ভাষা শুনে হিমি ভীষণ রেগে গেল। রাগান্বিত গলায় আরজুকে উদ্দেশ্য করে বলল, এটা কেমন ব্যবহার আরজু? সম্পর্কে আর বয়সে উনি তোমার থেকে বড়। সম্মান দিয়ে কথা বলো আমার স্বামীকে। আপনার স্বামীকে জিজ্ঞেস করুন না ভাবি যে উনি সম্মান পাওয়ার যোগ্য কিনা। সম্মান পাওয়ার জন্যই একদিন এই মেয়েটাকে ফাঁসিয়েছিল। আমি একটা কথা ভেবে ভীষণ অবাক হয়েছি ভাবি, জানেন তো, এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলেন, তবে আপনি মানুষ আর পশুর মধ্যে পার্থক্যই করতে পারলেন না। হিমি এবারে আরমানকে উদ্দেশ্য করে বলল, তাওসিফ, তোমার স্ত্রীকে থামতে বল। আমি ওর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু ও নিজের সীমা ভুলে যাচ্ছে। আরমান অসহায় গলায় হিমিকে উদ্দেশ্য করে বলল, ভুল বলল তো অনেকক্ষণ আগেই থামিয়ে দিতাম ভাবি, কিন্তু আরুর প্রতিটা কথা যে ঠিক। হিমি এবারে চেঁচিয়ে উঠে বলল, কি সব আজে বাজে কথা শুরু করেছ তোমরা? কোন ঠিকের কথা বলছো? তোমার স্ত্রী সমানে তোমার ভাইকে অপমান করে যাচ্ছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আবার নিজের স্ত্রীকে সমর্থনও করছো?
হিমির মনে হলো এবার তাওকিরের সাথে ওর কথা বলা উচিত। তাওকির কেন চুপ আছে এত অপমানের পরও? হিমি সরাসরি গিয়ে তাওকিরের পায়ের সামনে দুই হাঁটু গেড়ে বসে বলল, তুমি চুপ করে আছো কে? তুমি কথা বলো। কি সব আজে বাজে কথা বলছে ওরা, দেখো। আমি জানি তোমায় অপমান করছে জন্য তোমার কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো উপরে চলো তুমি, ওরা যা ইচ্ছে বলুক। হিমির হাত দুটো তাওকির নিজের হাতের মুঠোয় নিয়ে কপালে ঠেকিয়ে একটু শব্দ করে কেঁদে উঠে অপরাধী গলায় হিমিকে উদ্দেশ্য করে বলল, আমায় ক্ষমা করে দিও হিমি। বিশ্বাস করো আমি তোমায় ঠকাতে চাইনি। তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি তোমাকে আর আমার মেয়েকে নিয়ে সংসার করতে চাই। আমায় ক্ষমা করে দাও তুমি। হিমি ছেড়ে দিল তাওকিরের হাত। ছিটকে দূরে সরে গেল। মেঝের ওপরে বসে পড়ল। তাওকির নিজের ফাঁকা হাতের মুঠোর দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ থেকে চুপ করে আছেন মুহিব হোসেন। তবে এবারে ওনার মনে হলো ওনার মুখটা খুলতেই হবে, নয়তো আরজু বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তবে মুহিব হোসেন আরজু কিংবা আকাঙ্ক্ষা কিছু বলার প্রয়োজন মনে করলেন না। সরাসরি আরমানকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বললেন, তাওসিফ, দিন দুপুরে তোমার স্ত্রী কি নাটক শুরু করে দিয়েছে? এবারে বুঝতে পারছো কেন আমি তোমার স্ত্রীকে পছন্দ করিনি। শুরুতে এই মেয়েকে যেমন ভেবেছিলাম এই মেয়েটা তেমন না। এই মেয়ের উদ্দেশ্যই আমাদের পরিবারটা নষ্ট করা। এক্ষুনি এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। আর একটা কথা মনে রেখো, এই বাড়িতে তোমার স্থান হলেও তোমার স্ত্রীর কোনো স্থান নেই। আরমান ভীষণ শান্ত দৃষ্টিতে মুহিব হোসেনের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আর কোনোদিন আমি পা রাখবো না বড় আব্বু। যে বাড়িতে পা রাখলে আমার দম বন্ধ হয়ে আছে সেই বাড়িতে আমি আবার আসবো ভাবলে কি করে? আর আমার স্ত্রীর দিকে আঙ্গুল তোলার আগে তুমি নিজের ছেলেকে প্রশ্ন করো যে সে কি করেছে। আরমান কথাটা বলতেই আরজু আরমানকে উদ্দেশ্য করে বলল, ওনার আলাদা করে জানার কোন প্রয়োজন নেই আরমান। আমার দৃঢ় বিশ্বাসের সবটাই উনি আগে থেকেই জানেন। সেজন্যই তো আমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছেন। উনি খুব সুন্দরভাবে সবকিছু লুকাতে চাইছেন। দেখলেন না কিভাবে আমার ওপর একটা অপবাদ দিচ্ছে যে আমি এসেছি আপনাদের পরিবারটা ভাঙার জন্য। দেখবেন একটু পরে উনি বলবেন আমি আপাকে সাজিয়ে এনেছি। আরজুর ধারণাটা ভুল প্রমাণ করে মুহিব হোসেন বলল, না, সেটা তো আমি কখনোই বলবো না যে তুমি এই মেয়েকে ব্যবহার করছো। বরং এই মেয়ে আজ এতগুলো বছর পর ফিরে এসে তোমায় ব্যবহার করছে। আরজুর কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ তৈরি হলো। ঠিক বুঝে উঠতে পারলে না এই মানুষটা আবার নতুন করে কি বোঝাতে চাইছে সবাইকে। মুহিব হোসেন এবারে সরাসরি আকাঙ্ক্ষা উদ্দেশ্য করে বলল, আর এই যে মেয়ে, সেই ভার্সিটি জীবন থেকে আমার ছেলের পিছনে পড়ে আছো শুধুমাত্র টাকা আর ক্ষমতার জন্য, তাই না? আমি কোন মেয়েকে অপমান করতে চাই না, কিন্তু তোমার মতন মেয়েরা তৈরিই হয়েছে অপমানিত হওয়ার জন্য। আমার ছেলেকে তো ভালোবাসো না, শুধু শুধু ওর মাথাটা খেয়েছিলে ওর টাকার জন্য। চলে তো গিয়েছিলে, আবার এত বছর পর ফিরে এসেছো কেন? টাকার দরকার পড়েছে নাকি? আকাঙ্ক্ষা হতভম্ব হয়ে গেল। কি বলছে মানুষটা? এনার সাথে তো কোনোদিন আকাঙ্ক্ষার সামনাসামনি দেখা হয়নি, শুধু দু একবার ফোনে ছবি দেখেছিল। সেই মানুষটাই আকাঙ্ক্ষা এত ভালো করে চেনে, আবার কি সব আজেবাজে কথা বলে যাচ্ছে। আকাঙ্ক্ষা বিস্ময় ভরা কণ্ঠে বলল, এসব আপনি কি বলছেন? কিসের টাকা? আর আমি আপনার ছেলের পিছনে পড়েছিলাম না, আপনার ছেলেই আমার পিছনে পড়েছিল। একদম চুপ। তোমার মতন মেয়েদেরকে কি আমি চিনি না? তোমাকে তো আজ আমি পুলিশে দেব। আমার ছেলের জীবনটা নষ্ট করতে এসেছো। মুহিব হোসেন বোধহয় আরো কিছু বলতো, তবে তার আগেই তাওকির চিৎকার করে উঠে মুহিব হোসেনকে উদ্দেশ্য করে বলল, এবার থামো বাবা, যথেষ্ট হয়েছে, এবার অন্তত আমাকে কিছু বলতে দাও। মুহিব হোসেন চোখ গরম করে তাওকিরের দিকে তাকালো। তাওকিরকে বোধহয় আজও ভয় দেখিয়ে চুপ করাতে চাইলেন, তবে আজ আর তাওকির ভয় পেল না। ওর কাছে হারানোর মতন কিছুই নেই, আর না ভয় পাওয়ার কোন কারণ আছে।
সবটা তো সবার সামনে এসেই গেছে। তাওকির মনে মনে সাহস সঞ্চয় করল। সোফা থেকে উঠে এগিয়ে গেল আকাঙ্ক্ষার দিকে। একদম আকাঙ্ক্ষার মুখোমুখি দাঁড়ালো, তবে আকাঙ্ক্ষার চোখে চোখ রাখতে পারল না। মাথা নিচু করে দাঁড়ালো। আকাঙ্ক্ষার দুচোখ ছাপিয়ে তখন অনবরত জল গড়িয়ে পড়ছে। উপস্থিত প্রত্যেকেই চুপ। তাওকির খুব করে চাইছে কিছু বলতে, তবে মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছে না। বেশ অনেকটা সময় তাওকিরকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকল। এক পর্যায়ে গিয়ে আকাঙ্ক্ষা নিজ থেকেই বলে উঠল, অপরাধী কি তবে অপরাধ স্বীকার করার জন্য আমার সামনে এসে দাঁড়ালো? আকাঙ্ক্ষা আমি আসলো, জানি না কি থেকে। তাওকির নিজের কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই আকাঙ্ক্ষা সর্বশক্তি প্রয়োগ করে ওর গালে কষিয়ে একটা চর বসালো। কল্পনা আতকে উঠে এগিয়ে আসতে ধরলে তাওকির হাত উঠিয়ে ওনাকে থামিয়ে দিল। তাওকির নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নিয়ে মাথা নিচু করে আকাঙ্ক্ষা উদ্দেশ্য করে বলল, আমি অপরাধী আকাঙ্ক্ষা। এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পাপী আমি স্বীকার করে নিলাম আমার অপরাধ। তবে তুমি তো খুব ভালো বলো, তুমি তো পবিত্র। আমায় ক্ষমা করতে পারবে না? তাওকিরের কথাগুলো শুনে আকাঙ্ক্ষা শব্দ করে হেসে উঠল। আকাঙ্ক্ষার হাসির মাঝে তাওকিরের প্রতি বিদ্রূপ প্রকাশ পেল। আকাঙ্ক্ষার হাসির শব্দগুলো বিষাক্ত তীরের মতো তাওকিরের হৃদয় দিয়ে আঘাত করছে। খুব কষ্ট হচ্ছে তাওকিরের, তবে তাওকিরের কাছে কিছু করার নেই, সবটা মুখ বুঝে ওকে মেনে নিতেই হবে। আকাঙ্ক্ষা শব্দ করে হাসতে হাসতে তাচ্ছিল্য ভরা গলায় তাওকিরকে উদ্দেশ্য করে বলল, কি বলল আমি পবিত্র? আমার পবিত্রতা রেখেছ তুমি? তুমি এতটা অমানুষ সেটা তো তোমায় ভালোবাসার সময় টের পাইনি আমি তাওকির। নিজে আমার সম্মান বিক্রি করে দিয়ে আজ আমায় পবিত্র বলছো। একটুও কি লজ্জা করছে না তোমার এই কথাগুলো বলতে? তুমি কোন মুখে আমার থেকে ক্ষমা চাইছো? আকাঙ্ক্ষার কথার মানেগুলো তাওকিরের ঠিক বোধগম্য হল না। মাথা তুলে আকাঙ্ক্ষার দিকে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, বিক্রি করেছি মানে? আমি কাকে বিক্রি করেছি? বুঝতে পারছো না? নিজের বউ, মা, বাবার সামনে ভালো সাজার চেষ্টা করছো? বিশ্বাস করো, তুমি যদি শুধু শুধু আমায় ছেড়ে দিতে তাও হয়তো আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি যে আমার জীবন, মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছ। এই সমাজে আমি মাথা উঁচু করে বাঁচতাম, অথচ তুমি আমার পরিচয় বানিয়েছ পতিতা। তুমি স্বামী হয়ে তোমার স্ত্রীকে অন্য পুরুষেরা ছুতে পারে যেন, সেই ব্যবস্থা করে দিয়েছ। তোমাকে কি আদৌ ক্ষমা করা যায়? স্বয়ং সৃষ্টিকর্তাও তো তোমায় ক্ষমা করবেন না। বসার ঘরে আবারও একটা বিস্ফোরণ ঘটল। তাওকিরের মাথা কাজ করছে না। কি বলছে এসব আকাঙ্ক্ষা? তাওকির তো এই ব্যাপারগুলোর কিচ্ছু জানে না। ও তো জানতি না এতদিন আকাঙ্ক্ষা কোথায় ছিল। তাওকির তো নিজেই খুঁজেছে আকাঙ্ক্ষা। আর আকাঙ্ক্ষা আজ বলছে কিনা ও বিক্রি করে দিয়েছিল। হঠাৎ করে তাওকিরের কি যেন মনে হলো, পিছনে ফিরে তাকালো নিজের বাবার দিকে। তবে মুহিব হোসেনকে ভীষণ স্বাভাবিক দেখাচ্ছে। তাওকিরের মনে হলো না, ওর বাবা এটা করতে পারে না, নিশ্চয় এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তাওকির ফের আকাঙ্ক্ষা উদ্দেশ্য করে বলল, তুমি ভুল ভাবছো আকাঙ্ক্ষা। আমি এমন কিছু করিনি। আমি তো তোমায় বলে গিয়েছিলাম যে আমি ফিরব, কিন্তু আমি ফিরে এসে তোমায় পাইনি। বিশ্বাস করো, আমি অনেক খুঁজেছি তোমায়, আমি এখনো তোমায় খুঁজি। আমি তোমায় বিক্রি করে দেব এটা তুমি ভাবতে পারলে? তুমি আবার নতুন করে সংসার শুরু করেছ, আর আমায় বিক্রি করে দেবে এটা ভাবতে পারবো না। আদৌ কি তোমার আমার কথা মনে আছে তাওকির? যদি তোমার আমার কথা মনে থাকতো তবে তুমি সংসার করতে পারতে না। যদি তোমার মাঝে এতই অপরাধবোধ কাজ করত তবে তুমি রোজ তোমার স্ত্রীকে নিজের ভালোবাসার কথা বলতে পারতে না। আজ তোমার সংসারে একটা মেয়ে থাকতো না। তুমি তোমার এই সন্তানকে সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা সবকিছু দিয়েছ, আর আমাদের মেয়েটার কি হলো তাওকির? ও যখন এই পৃথিবীতে এলো তখনও তুমি আমার পাশে ছিলে না। তুমি তো আমাদের মেয়েটাকে অবধি মেরে ফেলতে চেয়েছিলে। কিন্তু ভাগ্যের খেলা দেখো, বেঁচে গেছে আমার মেয়েটা। তবে দুর্ভাগ্য আমার যে আমি ওকে জানাতে পারিনি যে আমি ওর আসলো মা।
হিমি চমকে তাকালো আকাঙ্ক্ষার দিকে। কি বলল আকাঙ্ক্ষা? ওদের একটা মেয়েও আছে। আকাঙ্ক্ষা তাওকিরের বউ, ওদের সংসারও ছিল। তার মানে হিমি এই সম্পর্কে তৃতীয় ব্যক্তি। হিমি জোর করে ঢুকেছে এই সম্পর্কে। হিমির জন্য তাওকির আর আকাঙ্ক্ষার সংসারটা ভেঙে গেছে। হিমির জন্য একটা মেয়ে এতিমের মতন বড় হচ্ছে। এদিকে আকাঙ্ক্ষার বলা কথাগুলো মাথার ভেতরে ঢুকল না তাওকিরের। ওদের মেয়ে মানে ওদের মেয়ে তো নেই, তাওকির তো এমনটাই জানতো। তাওকির তো জানতো ওদের মেয়ে মরে গেছে, কখনো এই পৃথিবীর আলোয় দেখেনি। তবে আকাঙ্ক্ষা এটা কার কথা বলছে? কি বলছো এসব আকাঙ্ক্ষা? আমাদের মেয়ে তো কখনোই পৃথিবীর আলো দেখেনি। ও তো মরে। তাওকির শব্দটা উচ্চারণ করতেই আকাঙ্ক্ষা পুনরায় সর্বশক্তি প্রয়োগ করে তাওকিরের গালে কষিয়ে একটা চড় লাগিয়ে তাওকিরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগান্বিত গলায় বলল, অমানুষের বাচ্চা, নিজের মেয়েকে মৃত বলিস? কোনোদিন খোঁজ নিয়েছিল যে তোর মেয়ে বেঁচে আছে নাকি নেই? কোনোদিন খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলি যে তোর মেয়ে কেমনভাবে বেঁচে আছে, কার পরিচয় বেঁচে আছে? তোর মতন একটা কুকুর আমাকে কোনোদিন স্পর্শ করেছিলে এটা ভাবলেই তো আমার গা ঘিন ঘিন করছে। তোর সন্তান যেদিন জানতে পারবে ওর শরীরে তোর মতন একটা নোংরা কীটের রক্ত বইছে, সেদিন ওর নিজের প্রতি নিজের ঘৃণা হবে। তুই এতটা অমানুষ যে নিজের মেয়েকে মৃত বলছিস? একবারও বুক কাঁপল না তোর? তাওকিরের চোখ দুটো ছল ছল করে উঠল। আকাঙ্ক্ষা আঘাত করলেও একটুও ব্যথা অনুভব করল না, তবে কষ্ট হচ্ছে বুকে। খুব মনোযোগ দিয়ে শুধু আকাঙ্ক্ষার কথাগুলো শুনল। মনে মনে যেন সবটা মিলিয়ে ফেলতে পারল তাওকির। আপাতত আকাঙ্ক্ষা আর কিছু বলার প্রয়োজন মনে করলে না তাওকির। পিছন ফিরে তাকিয়ে নিজের বাবার দিকে এগিয়ে গেল। তাওকিরের চোখ দুটো লাল টকটক করছে। রাগের কারণে নাকি কান্নার কারণে সেটা বোঝা যাচ্ছে না, কিংবা হয়তো দুই অনুভূতির সংমিশ্রণে এমনটা ঘটেছে। তবে কণ্ঠের মাঝে সেসব প্রকাশ পেল না তেমন একটা। ভীষণ শান্ত গলায় মুহিব হোসেনকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ে বেঁচে আছে বাবা। মুহিব হোসেন ভীষণ গম্ভীর গলায় বললেন, তুমি ওপরে যাও, আমি বাকিটা সামলে নেব। আমার মেয়ে কোথায় বাবা? আকাঙ্ক্ষা পতিতালয়ে ছিল মানে কি? তুমি কি জানতে নাকি সব? বললাম তো তোমায়, তুমি ওপরে যাও, আমি বাকিটা সামলে নেব। বেশ অনেকটা সময় তাওকির খুব ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিল। তাওকির কখনো চায়নি নিজের বাবার সাথে খারাপ আচরণ করতে। উঁচু গলায় কথাও বলতে চায়নি, তবে এবারে যেন ধৈর্যে কুলাল না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। দুই হাতে মুহিব হোসেনের কলার চেপে ধরে রাগে চিৎকার করে উঠে বলল, তুমি বলেছিলে আমার মেয়ে মরে গেছে। তুমি বলেছিলে তুমি আকাঙ্ক্ষাকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছ আমার থেকে। তুমি বলেছিলে আকাঙ্ক্ষা নিজের জীবনের ভয়ে আমার থেকে দূরে চলে গিয়েছে, আমাকে ছেড়ে দিয়ে। তুমি আমায় বলেছিলে আমার এবং আকাঙ্ক্ষার মেয়ে কখনো এই পৃথিবীর আলোই দেখতে পারেনি। কেন এসব মিথ্যা বলেছিলে বলো? কেন আমার জীবনটা শেষ করে দিল তুমি? আমার মেয়ে বেঁচে থাকাকালীন কেন আমার কাছে ওকে মৃত বানালে? চলবে ইনশাআল্লাহ।